আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর, পার্ট 7। লেখিকা ডায়না ইমরোজ। মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে, কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম? মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞেস করলো। দ্য সাইলেন্ট ম্যানর। বাবাও এটা পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও এটা পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘরে থেকে যাবে। তাই ভাবছি পড়ে দেখি। দে দেখি বইটা। আহির চাইল, মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখকের নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাবো না। তাই বইটা পুনরায় এগিয়ে দিল মীর এর দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, পরে পড়ব। আমি আসছি, বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা একা শুয়ে আছে। তৃষ্ণা তার সাথে নেই, তার মায়ের সাথে ঘুমোবে বলে চলে গেছে। মা অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারবে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকেই সমস্যাটা দেখা দিচ্ছে। এটা সমস্যা, অযথা ভয়, উদ্বেগ থেকে যাচ্ছে কিনা সে জানে না। যদি গ্রামে এসেছে, সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেদিন রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে দেখল, সময় এখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখন ঘড়িতে টং করে শব্দ করে 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বই পড়েছে। রাত 12টা পরেই ভূতেরা আসে, এটা ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্মিত হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলেছে। এক ধরনের পিতলের হাড়ির ভেতরে মোমবাতি জ্বলে রাখা, সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারপাশ খুব নিস্তব্ধ, এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে, বুকের ওপর ফুঁক দিল, কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে ধকধক শব্দ। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়, তারপরে বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিচ থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে পৌঁছায়, দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়, এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়া ভয়টা আরো বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জড়সড় হয়ে গেল, কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলল। ঠিক তখনই মায়ের মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল। তার বুকে ধুকধুক শব্দটা খাটের নিচ অবধি যেন চলে গেছে, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকিয়ে খাটের নিচে ভয়ঙ্কর এক বিকৃতি আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তির্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরল তাকে। মায়া ফোপাচ্ছে। রাফিদ বারে বারে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ভয় পেয়েছিস? ঘরে কে, নাকি স্বপ্ন দেখেছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাই, খাটের নিচে কেউ আছে। কি বলছিস, সত্যি? আমি সত্যি বলছি, এখানে খাটের নিচে আছে, চলো ভেতরে দেখি। রাফিদ ঘরে প্রবেশ করে, এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারলো আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকঠাক বলছিস মায়া, খাটের নিচে একে? তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনব? ভুট্টি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানে ও আমার রূপে ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ খুব সহজে ও নকল করেছে। ভাইয়া, মায়া ভয়ে চোখে রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখল এতক্ষণে তার ভাই তার সাথে মজা করছে। নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে নিয়ে বলল, এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাফিদ আর একটা ধরালো, তারপরে চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনেও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না? আচ্ছা,
একটু কথা বলছি। হ্যাঁ, আমি হচ্ছে পাঠিকা, আমি শ্রোতাদের সাথে একটু কথা বলছি। আমি মাঝখানে প্রচণ্ড আটকে গেছি। এখন রাত এবং আমি বাসায় একা, এবং আমার পিছেই আমার খাট, আমার পিসি সামনে এবং আমার পিছেই খাট। কি পরিমাণে ভয় নিয়ে আমি এটা পড়ছি আমি আপনাদের বোঝাইতে পারবো না। কেউ ফিল করতে পারছে কিনা জানি না, তবে আমি লাইনটুকু খুব ভালোভাবে ফিল করতে পারছি। এবং আমার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, আমি সব কয়টা শ্রোতার ঘাড়ে গিয়ে বসবো। দাঁড়ান, আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যিই ভূত দেখেছি। বাথরুমে একটা জলটা পর্যন্ত ও ছেড়েছে, বালতি ভরে জল নিচে পড়ছিল। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গিয়েছিল, ঘরে আলো নিভিয়ে দিয়েছিল। ও নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেই মিথ্যা বলছি না। রাফিদ সিগারেটের ধোঁয়া ছাড়ে বলল। মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়েই আছে। মায়া গাম্ভীর্য মুখে বলে ফেলল, দেখ রাফিদ, বলল পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে, তাই না? আমি পাগল? মায়া হাঁ হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভেতর ভূত দেখে? সত্যিই বলছি, চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়লো? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি, মনেও ছিল না, তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি ফেলিনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গা থেকে পড়ে গেছে, তুই দেখিসনি। মায়া নিজের মনের ভুল ধরে বসে নিল। রাফিদ এর ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য, মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভেতরে থেকে যায় ভয়। রাফিদ সিগারেট টান শেষ করে। শেষ খণ্ডটি অংশটি বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করল। তুই থেকে তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো বলো না? দেখতে আসছিলাম তোকে, জ্বর কমলো কিনা। কমেছে, তবে পুরোপুরি না, শরীরটা এখনো গরম। কই দেখি। রাফিদ কপালে হাত দিয়ে দেখলো, আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়, শরীরটা ভালো লাগবে। মা এখন শুয়ে পড়লেই রাফিদ চলে যাবে। এরপর যদি ওই ভূতটা আবার আসে। মাত্রই ভাবছে ভূতটুকু বলে কিছু হয় না, সব মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফিদ চলে গেলেই আসবে। রাফিদ যেভাবেই হোক মায়াকে আটকাতে হবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব? আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে করবে কবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে, নে শুয়ে পড়। রাফিদ মায়াকে শুইয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। তারপর রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাত ধরে ফেলল। রাফিদ থামকে দাঁড়িয়ে বলল, চোখের সামনেই ছোট্টবেলার দৃশ্যটা ভেসে উঠল। কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল। তখন রাফিদের তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবে হাতটা সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাই, আমায় একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে। মায়া বলল। রাফিদ পুনরায় বিছানায় বসে জুতা খুলে ফেলল। এরপর মোহনীয় কণ্ঠে বলল, এই জন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে এসেছিস। এত ভয় কিসের তোর? আমি আছি তো, আমি থাকতে তোর কখনো কিছু হবে না। বলে রাফিদ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়া তো এতক্ষণে পরে নির্ভয়ে শুয়েতে পারল। এখন শান্তিতে ঘুমোতে হবে। মায়া রাফিদ এর ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলটা খুব শক্ত করে ধরে রেখেছে। রাফিদ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাই সুন্দর মনে হয়। এরপর মায়ের কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী আর তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ আধ খোলা, ঠোঁট ফেটে গেছে শীতে, গায়ে পুরনো চাদর ঝরানো, যেটা একসময় সাদা ছিল এখন ধূসর আর ছেঁড়া। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন, তার আলোয় ঘরটা যেন কেঁপে কেঁপে জ্বলে উঠছে নিভে। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল, ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধু ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। একজন 2টা 3 পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলা ধোয়াতে চোখ জ্বালা করে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করে। এই আগুনও আমার মতো মা, যতই জ্বালায় জ্বলে না, গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা তুই আবার কাঁদতাছিস নাকি?
গৌরী হাতের পিঠে চোখ মুছে। না না মা, ধোঁয়ায় চোখ জ্বলে আসছে। ধোঁয়া না রে, তোর মনের কষ্ট বের হইতেছে। তুই আমার লইয়া আর ভাবিস না। যদি হায়াত থাকে তবে বাঁচুম, নয় মরুম। গৌরী রহিমার পাশে এসে বসে, কপালে হাত রেখে। তার গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, মায়ের শরীর জ্বরে পড়তেছে মা, আমি তোমারে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করব আগামীকাল। টাকা কইরে 3 দিন হলো ভাত চড়াইনি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরী চোখে অশ্রু চকচক করে ওঠে লণ্ঠনের আলোয়। গৌরী বলল, আমি মাসিমার কাছে যাই, দিনে তো সময় পাবো না, তার কাছে কিছু ধান ধার চাই, আর যা ঘরে আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করে বলল, না রে গৌরী, শীতের এই রাইতে কুয়াশার ভেতর যাস না, রাস্তা পিচ্ছিল, কেউ থাকে না বাইরে এই সময়। আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নাই মা, তুমি কিছু মরণ চাও? এই কথাটা বলে গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় আমার নাই, আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক, মরার আগে তোরে যদি একটা কিনারা তুলে দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠের অপেক্ষা জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের ওপর রাখে। তুমিই আমার কিনারা, তুমি থাকলেই আমি বাঁচি মা, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই, আর আমি কিছু চাইও না। বাইরে ঠান্ডা বাতাস জোরে বয়ে যায়। দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। লণ্ঠনের আলো কেঁপে ছায়া নড়ে দেয়। দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুন। রহিমা শোয়া থেকে উঠে বসে। চৌকি থেকে নিচে নামতে চাইল, কিন্তু মাটি ঠান্ডা, তার জুতো জোড়া ছিঁড়ে গেছে। তোমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞেস করলো। তুই একটু গরম জল আয়না দে, গলাটা শুকায় যাইতেছে। গৌরী চুলায় হাঁড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না, কাঠ ভিজে গেছে। ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মুছে, তবুও হাল ছাড়ে না। একটু আগুন ধরতেই সে হাঁড়িটা বসিয়ে দিল। জল গরম হতে থাকে, আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতি, তোরে পিঠা খাওয়াইতাম, এই সময় পিঠার গন্ধে পুরা বাড়ি ভরপুর থাকতো। গৌরী হেসে চোখ মুছে বলল, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেল। গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়, সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা, তুই সবসময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আমার পেটে আগুন ঠান্ডা, তোমার শরীরটা আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে, কণ্ঠ আরো নিচু হয়ে আসে। তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াতে পারতাম। গৌরী বলল, আমি পড়ব না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসলো। লণ্ঠনের শিখায় কাঁপে, যেন ভয়ে নিভে যায়। গৌরী উঠে দরজাটা আটকায়, তারপর আবার তার মায়ের কাছে এসে বসে। রহিমা 3টা ওষুধ খেলো, তারপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেললো। ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও মা, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠে বলল, তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছাড়বো না মা। রহিমা আর কিছু বলে না, শুধু নিঃশ্বাস হালকা কাশি মিশিয়ে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপরে মাথা রেখে পাশে শয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে আছে, দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙ্গুল অবশ, তবু সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মাটি ফেটে তার ভেতরে চলে যাবে। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়। ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসিয়ে বলল, মালকিন যদি বেতন দেয় তাহলে আমার এই 1 জোড়া জুতা কিনে দিস, ঠান্ডায় মাটিতে পা রাখুন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরে ঘরে নিস্তব্ধতা। গৌরীর চোখে জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে। লণ্ঠন নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পরপর মা নিঃশ্বাস নিচ্ছে কি না দেখছে। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়, তার কপালে হাত রাখে। জ্বর দেখলো, জ্বর কমেছে কিছুটা। গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়বো না কোনো দিন। ভোরবেলা, পূর্ব আকাশে দিগন্ত তখন স্নান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে। বাতাসে শিরশিরে নরম গন্ধ, মাটির গন্ধ মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন শোনাচ্ছে।
চৌধুরী নিবাসনের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর উঠে বসল। মাথার কাছে রাখা ঘড়িটার কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাসে পর্দায় খেলছে। গা ঝাঁকিয়ে মীর উঠে দাঁড়ালো। মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো। দূরে তালগাছগুলো মাথায় কুয়াশা ঢেকে রেখেছে। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গতরাতে মায়ের জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখে নিল। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ের ঘরের দিকে। মায়ের ঘরের দরজার সামনে এসে একটু থামল। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল জানালায় আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে। পাশে রাফিদ আধ ঘুমে, হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে। মায়া রাফিদের আঙ্গুল ধরে রেখেছে, যেভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে। মেয়ে এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল। চুপচাপ নিজের মনে বলল, জ্বর কমে গেছে বোধহয়, ভাইজিও তো পাশে, ভালোই। তারপর মৃদু হেসে দরজার ফাঁকে আস্তে করে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না, এই ভাবনা ধরে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মীর। বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠেছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠোনে ঝাড় দিচ্ছে। বাতাসের ধুলো উঠছে মৃদু। উঠোনের পাশে নলকূপে একজন বালতি ভরছে। জল পড়ছে টুপটাপ শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা আছে। তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্না বান্না করে। মীরের চোখ পড়ল আশ্বশালাকার দিকে। সেখানে তার প্রিয় অশ্ব অগ্লিন বাঁধা। কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্লিন মীরকে দেখে মৃদু হেরসা ছাড়ল, যেন অভিমান করেছে, বলেছে, আজ এত দেরিতে কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করল। অগ্লিন নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল, আজ সকালে একটু ঘুরে আসা যাক। হে বন্ধু। কিন্তু তাও এখনই তার অশ্বের চড়া ঠিক হবে না। মায়ের কথা মনে পড়ল আবারও। তবুও অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপরে একখানা কাপড়ের অগ্লিনের চোখ মুখ মুছে দিল। জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরো উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকবার পায়রা বসে আছে। দিগন্ত সূর্যের আলো গোলক করে দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশা চাদর সরিয়ে ধীরে ধীরে গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠেছে নতুন দিনের সুরে। রান্নাবান্নার গন্ধ ভেসে আসছে। মীর গভীরভাবে শ্বাস নিল। যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পেছন থেকে ডাক এলো, বাবু, চা দিব? মীর ঘুরে দেখল বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখন নয়, আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। জলচোর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে। পুকুরের জলে সূর্যের প্রতিফলনে কাঁপছে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে একরাশ নীরবতা। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল। দিগন্তর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই। সকালে পাখিরা তার কথায় উত্তর দিল যেন সুরে সুরে মিলিয়ে। আর অগ্লিন দূর থেকে একবার হেরসা ছেড়ে জানিয়ে দিল, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে এলো। গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখল। এরপর প্রশ্ন করলো, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দু হাতে শক্ত করে নিজের পোশাক নিজেকে মুষ্টি করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন, বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেলাম ঘরের ভেতরে। রান্নাঘরে শেফালি মাছ কাটছে। শালুকও আছে। গৌরী গিয়ে কাজ করতে লাগলো। শালুক তার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের এখন কি অবস্থা? শরীরটা ভালো? আগের মতোই আছে, আরেকবার ডাক্তার দেখানো উচিত। তাইলে দেখা, আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ রইল। তার হাতে চায়ের পাতিল ছিল। নিশ্চুপ স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ে আয়, উপরে মায়া আছে, ওকেও দিস, অতিথি আছে, তাদের দিতে ভুলিয়ে যাস না আবার। গৌরী মাথা আড়াল। আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরটার দরজা হাট করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের ওপর চায়ের ট্রে রাখলো। এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমাচ্ছে চিত হয়ে, ডান হাত সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছু চা পাতা বেটে নিল। কুসুম গরম জল দিল। এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে।
ধীর স্থিরভাবে আহিরের হাতটা পট্টি খুলে দেয়। ক্ষতস্থানটি পুনরায় পরিষ্কার দিল। বেটে আনা চা পাতা ক্ষতস্থানে দিল, পুনরায় পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয়ই বাড়ির অতিথি, খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই, সবাই তো ব্যস্ত। 1 কাপ চা টেবিলে রাখলো। বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পেছন থেকে মলিন কণ্ঠ ভেসে আসে, গৌরী, আমার ক্ষতবিক্ষত জায়গাটি পূরণ করে দেওয়ার জন্য শুক্রিয়া। গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ, এতক্ষণ সবকিছু টের পেয়েছে। গৌরী বুঝতে পারল না, নিজের কাছেই নিজের জন্য লজ্জা হচ্ছে। কিন্তু এখন লজ্জার কি আছে, একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতে পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে, এটা ঠিক করে দাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো। ট্রে রাখলো। আহির খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে। হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরীর পা আধভাজ করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণে সজাগ ছিলাম, চোখ আধখোলা ছিল, তোমাকে আমি আগেই দেখেছি, বাধা দেইনি, ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করলো। আহির কোনো কথায় প্রতিক্রিয়া করল না। গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো। গৌরীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না? গৌরী পাশ কেটে যেতে চাইল। আহির হাত বাড়িয়ে কাঁধে দেয়। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি সত্যি কথা বলতে পারো না? কোনো জবাব দেয় না গৌরী। কথা না বলতে পারলেও একটা সুবিধা আছে, সুন্দরী মেয়েকে রঙে ঢঙে কথা বলে, কথাগুলো শুরু হলে থামে না, মশার মতো ভনভন করতেই থাকে। গৌরী এবারও চুপচাপ। ও আহির পুনরায় বলল, থাক, তোমাকে বিরক্ত করব না, তোমার কাজ করো, দরকার পড়লেই আমি তোমার সাথে কথা বলে নেব। গৌরী চলে যায়। আহির একা একা হাসলো। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ আগে। রাফিদ উঠিয়েছিল। শেফালি এসে গরম দুধ আর রুটি ভিজিয়ে দিয়ে গিয়েছিল, সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলেই বিয়ের আয়োজন শুরু হবে। তাকে একজন অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এ বিয়েতে রাজি হতেই হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করলো। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকেই আসতে হলো। শুনেছি তোর শরীরও ভালো না, এখন কি অবস্থা? ঠিক আছি, দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বের হোস না, চল বাইরে থেকে ঘুরে আসবি। কোথায় যাব? কোথায় আবার? পুকুর পাড়ে। মায়া রাজি হলো। দুজন পুকুর পাড়ে গেল। পুকুরের জলে হাঁস দেখে আনন্দে সাঁতার কাটছে। নীরব জলে ওদের সাঁতারের ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়েছে জলে, যা জল থেকে তারা আলো প্রতিফলিত হলো গৌরীর মুখে। দৃশ্যটি দেখলো আহির। আহির, রাফিদ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে, তিনজনের হাতে একটা সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয়। মায়া পুকুরে এসে শেষ সানে নামলো। গৌরী উপরেই দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুরের ঘাটে উপস্থিত হলো। গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকলো, কিন্তু মীর সেসব না শুনে মায়ের দিকে দেখছে। তখন মায়ের শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাসন তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতঃপর এখন দেখা হয়েছে। হাস্যোজ্জ্বল মুখ, তার জ্বর নেই বলেই ধরে নিল মীর। আহির এটা ওটা বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখেয়ালিভাবে। ঘাটের ওপর থেকে নিচে সিঁড়ি বেয়ে গেছে। আহির একটু পিছিয়ে গেল। মীর মায়ের দিকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে দৃষ্টি নিতে এসে পা পিছলে পড়ে যেতেই গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল, সামলে। মীর ধরে ফেলে আহিরের হাতটি। মায় আতঙ্কিত হয়ে উঠল। রাফিদ দৌড়ে এসে আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস, মন থাকে কই, চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুমার দিন। জোহরের আজান যখন পড়েনি, আজান দিতে দিতে তখন 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি তদন্ত করার জন্য। চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা, তার সামনে মীর। মীর একটা সিগারেট ধরিয়ে বলল, জানিস রাফিদ, মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে, সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে, ভাবতেই অবাক লাগছে। রাফিদ বলল, কি বলছিস? সত্যি বলছিস নাকি? আমি মিথ্যা বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে, চিঠিটা আমার কাছে আছে, তুই দেখতে পারিস। আহির বলল, ভালোই হলো, প্রেম সফল হ, বিয়েটা শীঘ্রই করে নে, আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আর সে আসছিল ছাদে কাপড় শুকোতে। মায়ের ভেতরটা ভেঙে গেল। গৌরী মায়ের অভিব্যক্তি দেখে কিছু বুঝে উঠতে পারল। এরপর তাকে ছাদে থেকে নিয়ে চলে যায়। আহির, রাফিদ, মীর জুমার নামাজের জন্য গোসলের শেষ করে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরল, মীর এবং রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা ভাঁজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটি। একটা সেই চিরকুট যেদিন সে উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল। মীর চিরকুটটা ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ল চিরকুটটা একটি চিত্র আঁকা ছিল।
যেটা সেদিন বোঝা যায়নি। মীর ড্রয়ার খুলে চিত্রটি দেখলো একটি পুরনো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটি ঠিক উত্তরপাড়া সেই প্রাসাদটির মতন। মীর স্তম্ভিত হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 7। লেখিকা এখানে একটা নোট লিখেছে, আমি পড়ছি। দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন? এর রহস্য ফ্ল্যাশব্যাক দেওয়া হবে এবং বর্তমান পর্বের সাথে জড়িয়ে আছে এর সম্পূর্ণ। বর্তমানে 8 পর্ব, এর মধ্যে যেহেতু একটা টুইস্ট আসছে, একটা ফ্ল্যাশব্যাক শেষে বুঝতে পারবেন। এরপর শর্ট করে উপন্যাস শেষ হবে ইনশাল্লাহ। সকলের গঠনমূলক মন্তব্য আশা করছি। আচ্ছা, এই তো এটা হচ্ছে 7 পর্ব ছিল। লেখিকা কেন 8 বললো বুঝতে পারছি না, নাকি আমি ভুল করলাম? আমার জানা মতে আমি এটা 7টি পড়েছি। হ্যাঁ, 7 পড়েছি, এখন একসাথে 8ও পড়ব। সঙ্গেই থাকুন। দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 8। লেখিকা ডায়না ইমরোজ। জুমার নামাজ শেষে সবাই সুরুপথ ধরে বাড়ি ফিরছে। রাফিদ, মীর ও আহির সবাই এক পোশাকে, পাঞ্জাবি। সকলের মাথায় সাদা টুপি, কিন্তু আহিরের মাথা একটা রুমাল বাঁধা, সাদা রঙের রুমাল। আহিরকে কোনো এক রকমের সেজে দেখায় মায়া তখন বলেছিল, আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে, একদম আমার রাফিদ ভাইয়ের মতো। আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ের মাথায় হাত রেখে বলেছিল, দুষ্টু মেয়ে একটা, তুমিও কিন্তু ভারী মিষ্টি, একদম আমার ছোট বোনের মতো। মায়া হেসেছিল। মীর পথে আসতে আসতে বলল, আজ শুক্রবার, দোয়া কবুল দিন, যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি। রাফিদ এবং আহির তার রেস্ট টেনে বলল, আমরাও যাব। বলে তিনজন জমিদারের পরিবারের কবরস্থানের দিকে হাঁটল। কবরস্থানের ভেতরে জুতো খুলে তিনজনই প্রবেশ করে। মীর সহ সকলে কবর জিয়ারত করে। মীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই কি প্রকৃতির নিয়ম? মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যে দুনিয়ায় সবসময় আর একটু দীর্ঘ হয় না। প্রশ্ন যেন মীরের বুকে ঘুরপাক খাচ্ছে। জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পাথরের দুই ধারে ধান ক্ষেত, ধানের ঝিরঝির শব্দ ভেসে আসছে। কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে, কিছু পাখিরা দল বেঁধে উড়ছে। পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে। আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো। মীর বলছে, ইচ্ছে হচ্ছে সারাটা জীবন এখানে থেকে যায়। রাফিদ মীরের রেস্ট এনে বলল, তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি, থেকে যা। মীর হেসে জবাব দিল, ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে, আলিমনগর নয়, দুনিয়া থেকে চলে যেতে পারি বলে মৃদু হাসে। রাফিদ বাক্যটি ভালো লাগেনি। আহির মীরের দিকে তাকিয়ে বলল, আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বর পথ চলা সবে শুরু হয়েছে, একসাথে আমরা অনেক পথ চলবো, অনেক ইচ্ছে আছে। আর তুই এসব বলছিস? মীর বলল, তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না। কথা বলতে বলতে তারা বাড়ির ভেতরে পৌঁছে যায়। আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্তের মতো বসে আছে বৈঠকখানায়, তার সাথে থমসন। রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান দিল। আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার। আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত। আহির ও রাফিদ তার সাথে আলাপ আলোচনায় মশগুল হলো, কিন্তু মীর সেখান থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া। মায়া আজ শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা রেখেছে, কপালে ছোট্ট একটা টিপ, মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো। মীর চোখ তুলে তাকায় মায়ের দিকে, দুজনের মুখোমুখি হয়। মীর মলিন কণ্ঠে হেসে হাতে রসিকতা টেনে বলল, রূপসী, রূপ যে মাশাল্লাহ, দেখলেই বলতে ইচ্ছে করে সুবহান আল্লাহ। মস্করা করছেন? আল্লাহ সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে পাপ হয়। আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন, তাতে পাপ হয় না? মোটেই না, আমি কখনো একাধিক মেয়ের মন নিয়ে খেলা করিনি। সত্যি কথা বলতে আমি জীবনে আমার 5 জন নারীর সাথে কথা বলেছি। মায়ের শান্ত স্বরে বলল, হিসেব আছে দেখছি। বরাবরই আমি হিসেবে পাকা। তা 5 জন নারীর মধ্যে কারা কারা? মীর বলল, একজন আমার মা, একজন ছোট মা, একজন দাসী, আর একজন তুমি। মায়া ভ্রুকুঞ্চিত করল। 4 জন হলো, 5 নম্বরকে? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল। এরপর নিমেষেই আবার নীরব হয়ে আছে একজন, তবে তার নাম এখনই বলা যাবে না, সময় হলে ঠিক জানতে পারবে। মায়ের মনে হলো, নিশ্চিত হলো 5 নম্বর মেয়েটি নিশ্চয়ই মোহিনী, কিন্তু শব্দ প্রকাশ করল না। তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো হৃদয়ে গাঁথে। মেয়েদেরকে চুপচাপ দেখে মীর বলল, কি হলো, চুপ করে আছো কেন? মা এবার ক্ষিপ্ত হয়ে বলল, সে কৈফত আপনাকে দিতে হবে, সরুন সামনে থেকে। মীর বলল, সামনে থেকে সরবো কেন? পাশেই তো জায়গা আছে, ওখান থেকে যাও। দেখো আবার পড়ে যেও না, কিন্তু তাহলে আবার ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখানে আসেনি। মায়ের রেখে গজগজ করতে করতে বলল, আমি পড়ে গেলে সামলে নিতে পারবো। পারবে না রূপসী। মীর কথা শেষে থামতেই মায়া পাশ কেটে চলে যেতে চাইল, কিন্তু পা পিছলে পড়ে যেতেই মীর ধরে ফেলল। মায়া বিমোহিত হয়ে উঠল।
মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহনীয় কণ্ঠে বলল, বললাম না নিজেকে সামলে নিতে পারবে না। মায়ের দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল। সবাই যে যার মতো কথা বলছে, তাদের দিকে কেউ ঘুরে তাকায়নি। মায়া ভাবছে সবাই হয়তো তাকে আর মীরকে এই বিব্রতকর পরিস্থিতিতে দেখে ফেলেছে, কিন্তু কেউ দেখেনি। এটাও কি সম্ভব? কারণ নজরে এদিকে আসলো না, নাকি তারা দেখেও না দেখার ভান করেছে? মায়ের মনে হলো তার অদৃশ্য একটা দেয়াল আছে, যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না, অথচ তার ধারণা সবাই দেখে। কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে। এর কোনো ব্যাখ্যা সে পেল না। আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে। যন্ত্রণা নেই এখন আর। তাকে বের হতে হবে সত্যের সন্ধানে। মিলনকে কারা হত্যা করেছে আর সত্যটা তাকে বের করতে হবে। সন্দেহ চোখে প্রথমেই আমজাদ আর তার বাড়ির সকলে। রাফিদকেও সন্দেহ করেছে আহির, তবে এখন পর্যন্ত উন্মুক্ত কোনো তথ্য পায়নি। বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায়। সবকিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে। সংবিধানের ভাষায় বহু ব্যাখ্যা উক্তি আছে। অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধ শেষ প্রমাণ সে রেখেই যায়। সে প্রমাণ এর খোঁজেই যেন আহির। শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয়। এই সকাল শুরু হলো তো এই শেষ। সূর্য যেন হেলে পড়েছে পশ্চিমে। আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিম দেখল। সূর্য বিদায় নিচ্ছে। আকাশ আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে। অশের লাগাম টেনে জমিদার তাঁতশাসা এর দিকে গেল। সবাই বাড়ি চলে যাচ্ছে। ছুটি হয়েছে মাত্রই। আহির পুনরায় অশ্বের লাগাম টানল। অশ্ব ছুটে অজানা পথে। তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে। তারই গাড়ি। গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ। স্যার, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। কি খবর শুনি? মিলনের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল তো রিপোর্ট এসেছে। কি এসেছে রিপোর্টে? আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই থেতলে ছিল, ভালোভাবে দেখতে পারিনি। রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে। কি বলছো? আহির স্তব্ধ। কেসটি আরও জটিল হয়ে গেল। হ্যাঁ স্যার। আহির আর কিছু বলল না। গভীর রাতে একটা মেয়ের চিৎকার। বদ্ধ গুদাম ঘর। পরের দিন সকালে একজনের ছেলের নিথর দেহ পাওয়া যায়। আহিরের আগে অনেক কেস সমাধান করেছে, মার্ডার কেস, তবে মিলনের মার্ডার কেসটা বেশ আশ্চর্যজনক। চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। অরুণ বলল, স্যার, মিলনের চোখ সাথেই ছিল। এই বললে সাথে ছিল না, এখন বলছো সাথে ছিল। স্যার, আমি তো বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই, কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল। গ্রামের দারোগা তাই বলেছে। অরুণ চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানের কাছে। ততক্ষণে সে একটা নোটবুক বের করলো, কিছু লিখলো, যেন হিসেব মেলাচ্ছে। আহির এর তখন মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঘুরে তাকালো চারপাশে। হেলে পড়া সূর্যের দিকে ঘুরে চারিদিকে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ দূরে। তার দৃষ্টি আহিরের দিকে। বেশ মোটা তাজা একজন লোক, সাথে একটি অশ্ব। আহির বিস্ময় নিয়ে গেল। নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নয়। গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব। আর নেই, তবে ইনিকে। আহির চায় চুমুক দিল, নোটবুক পকেটে রাখলো। চা অর্ধেক পান করলো, বাকিটা ফেলে দেয়। দোকানের পাওনা পরিশোধ করলো। এরপর সেখান থেকে বের হয়। অনুসরণ করা লোকটা তার অশ্বের পিঠে চেপে বসলো, সাথে তীর ফলক। আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে। তীরটা এসে মাটিতে বিদ্ধ হয়। আহির তীরটার কাছে গেল। তীরটার সাথে আরেকটা চিরকুট। সে খুলে দেখল, তাতে লেখা, নিশিপুরের কবরস্থানে আসো, আমাকে অনুসরণ করে সোজা চলে আসো। লোকটির দিকে ঘুরে তাকালো। লোকটি গায়েব। আহির হকচকিয়ে গেল। এরপর সে তড়িঘড়ি করে অশ্বের পিঠে চেপে বসে। তার সামনের দিকে পথে যেতে থাকে। নিশ্চয়ই লোকটি এই পথে গেছে। অজানা পথ, চারপাশ শুধু গাছপালা, বাড়িঘরও নেই, শুনশান। বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামল। তার সামনে একটা কবরস্থান, নির্জন অহনিকায় জায়গাটা এতটা নিস্তব্ধ যে নিজের হৃদয় এক ধুকধুক শব্দ নিজের কানে সে বিচ্ছে। আহির চোখ তুলে তাকায় চারিদিকে। কোথাও লোকটির ছায়া নেই। সে অশ্বের থেকে নেমে হেঁটে সামনে চলে গেল। চারিদিকে কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গেছে। সামনে যেতেই আহিরের সামনে পড়ল সেই অচেনা লোকটি। মাথায় পাগড়ি, তবে মুখ খোলা, শ্যামবর্ণ এর গায়ের রং। বৃদ্ধা হবে লোকটিকে, তবে বয়স আন্দাজ করা গেল না। লোকটার হাতে একটা মশাল। আহির জিজ্ঞেস করলো, আপনি কে আর এখানে কেন? আমাকে আসতে বলেছেন। লোকটা নিরুত্তর। আহির বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করলো, কি হলো, জবাব দিচ্ছে না কেন? লোকটি তখন গম্ভীর মুখে বলল, আসো আমার সাথে, বলে একটি কবরের দিকে গেল। দাঁড়ালো কবরটির নিকট। আহির বিমোহিত হয়ে বলল, কার কবর? রশিদ তালুকদারের। কেউ নেই। আর আমাকেই বা এসব বলছেন কেন? লোকটি বলল, এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর। তো
আমার প্রশ্ন হলো, তার কন্যা ফারদিনা কোথায়? তার হবু স্বামী কোথায়? তার খোঁজ আজও পাওয়া যায়নি। আহির অবাক হলো। সেসব আমি কি করে জানবো? তুমি জানো না? তবে তোমাকে খুঁজে বের করতে হবে। আহির এবার বিরক্ত হলো। অদ্ভুত, এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না, খোঁজ কিভাবে করব? এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যান ওর বইটি পড়তে হবে। ওই বইটিতে সব আছে। দেরি করো না, যাও বইটি পড়ো আর এদের খুঁজে বের করো। আহির কয়েক সেকেন্ড চুপ করে বলল, বইটি তো অনেক আগের, তখনকার কেউ তো বেঁচে নেই, সেটি আমি জানি। কেউ বেঁচে নেই, বেঁচে না থাক, লাশ তো থাকবে। আমার ওই লাশই চাই। আপনি তা দিয়ে কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব, আর আজ রাতের মধ্যেই বইটা পড়ো। বলে লোকটা আহিরের হাতে মশাল দিয়ে ধরি দিয়ে চলে যায়। আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়ি পৌঁছে যায়। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পাশে একটা টেবিলের ওপর দ্য সাইলেন্ট ম্যান ওর বইটি রাখা। আহিরের দৃষ্টি গেল সেদিকে। বইটি হাতে নিল। তার ঘরের দরজা খোলা ছিল। মীর ও রাফিদ উপস্থিত হলো তার ঘরে। তারাও চেয়ার টেনে বসে। মীর বলল, তুই বইটি পড়বি নাকি? আহির নিচু স্বরে বলল, পড়ি দেখি কি আছে এতে। শব্দ করে পড়। আমিও শুনি, রাফিদ বলল। আহির বইটির প্রথম পাতা উল্টিয়ে দেখল। প্রথম পৃষ্ঠা ফাঁকা, উৎসর্গ বলতে কেউ নেই। এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো, সেখান থেকেই লেখা শুরু। আহির পড়তে শুরু করলো। আচ্ছা, আমি হচ্ছে পাঠিকা, শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমি এখন বইটির মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, আমিও ভীষণ এক্সাইটেড। আসলে বইটিতে কি ছিল? এতক্ষণ পরে বইটির কাহিনী আসলো, তো এখন বইটির কাহিনী শুরু করছি। হ্যাঁ, 1870 সাল। আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশায় স্তরে চাদরে ঢাকা ছিল আলিমনগরের দিগন্ত। পূব দিকে গাছের ফাঁকা দিকে সূর্যের আলো উকি দিচ্ছে। গ্রামের মানুষজন জেগে আছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি, এরশাদ তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি। দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার এরশাদ তালুকদার। মাথায় সাদা পাগড়ি, পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি, হাতে রূপার ছড়ি। বয়স এখন 55, কিন্তু চেহারার বয়সে ক্লান্তি নয়, বরং রাজকীয় গাম্ভীর্য। তার চোখে এক ধরনের হিসাব দৃষ্টি, যেন প্রতিটা জিনিসের দাম জানেন, এমনকি মানুষেরও। উঠোনে ব্যস্ততা তখন চরমে। দাসীরা গামছা হাতে জল উঠাচ্ছে, রাঁধুনি গরম দুধ বসাচ্ছে, আর একপাশে গৃহপরিচারক নাসির কাজের ফরমাশ দিচ্ছে। তালুকদারের 4 ছেলে। রায়হান তালুকদার বড় ছেলে, কঠিন স্বভাবের, বাবার মতোই গাম্ভীর্য। তার কণ্ঠের আদেশ থাকে, কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না, থাকে কর্তৃত্ব। মেজ ছেলে আরিফ তালুকদার হিসেবি মন, কিন্তু মনটা নরম। জমির খাতায় খতিয়া আর হাতে নিয়ে বসে থাকে প্রায়। আদিব তালুকদার সেজো ছেলে, আগুনের মতো, নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না। গ্রামীণ মানুষের পাশে থাকতে চায়, বাবার চোখে যেটা বড় অপরাধ। সাইম তালুকদার ছোট ছেলে, সদ্য যৌবনে পা দিয়েছে, মিষ্টি হাসি, চঞ্চল স্বভাবের, বড় ভাইদের ছায়া থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে। আর তাদের একমাত্র বোন ফারদিনা। এই বাড়ির রোশনাই। লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহখানেক হয় 21 বছরে পা ফেলেছে। উবে আলো পড়েছে তার মুখে। মনে হয় যেন সকালের সূর্যতা তার জন্যই ওঠে প্রতিদিন। এই সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির ভেতরে একটা অস্তিত্ব ঘুরছে। খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শন করবে জমিদার খাজনা দেখতে। গত বছর খয়রাত ফসল নষ্ট হয়েছে, অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি। এই নিয়ে তালুকদারের মন ভারী। তালুকদার নিচে নেমে যায়। রায়ের নিচে এসে বাবাকে সালাম করলো। রাশিদ বলল, আজ খবর নিয়ে দেখ সবার, সে কতটুকু বকেয়া রেখেছে। আরিফ মাথা নাড়ল, কিন্তু আদিব চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আব্বা, গ্রামবাসীরা তো এই বছর খুব কষ্ট আছে। অনেকের ঘরেই চাল নেই, একটু সময় দিলে ক্ষতি হবে না। রশিদ মুখ তুলে তাকালেন, তার দৃষ্টি যেন তলোয়ার। রাজত্বের দয়া দেখালে রাজত্ব টেকে না আদিব। আর যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন? আদিব আর কিছু বলল না। যে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা, তবুও ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠেছিল তার মধ্যে। সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো, চোখে কৌতূহল আর মায়া। সে বলল, আব্বা, ওরা তো মানুষ, খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না? রাশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জমিদারি শুধু রাজত্ব নয়, দায়িত্ব। রাজত্ব না দিলে আমি জমিদারির শাস্তি হবে। এই রাজনীতি তুমি বুঝবে না। ফারদিনা চুপ করে গেল, তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল, মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ? উঠোনে সায়েম ছোট ভাইয়ের সঙ্গে হাসতে হাসতে এলো। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, আদিব ভাই, তুমি আবার খাজনা নিয়ে ভাবছো? তুমি এসব না ভাবলে গ্রামে বিচারক হয়ে যেত এতদিনে। সবাই হেসে উঠল, কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না। দূর থেকে শিঙা বাজল, দরবার বসার সংকেত।
দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো, চেয়ার টেবিল পিড়ি আর একপাশে জল ভরা কলস। দরবার বসলো পুরনো আম গাছের তলায়। গ্রামে কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো, হাতে টাকা পয়সা আর বস্তা, চালের বস্তা। তাদের মুখে ভয়, চোখে আশা। প্রথম এলো বুড়ো মজিদ মিয়া, পা কাঁপছে, হাতে 2 মণ চাল। সাহেব, এটুকু পারলাম আনতে, আর কিছু বাকি ঘর নাই ঘরে। রশিদ ছড়িয়ে ঠুকে বলল, চাল কম, নিয়মে চলতে হবে। তারা যেন বরাবরই করা হিসাবে। আদিব এগিয়ে এলো, আব্বা, মজিদ মিয়া একা থাকে, ওর পুত্র মারা গেছে গত বছর, বাকি চালটা মাফ করে দিন। তুই চুপ। বাতাস ভারী হয়ে গেল। রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপরে বললেন, ঠিক আছে, ওর এই বছর খাজনা অর্ধেক মাফ। মজিদ চোখে জল নিয়ে বলল, আল্লাহ আপনার সুখ রাখুক তালুকদার সাহেব। আদিবের মুখ হালকা হাসি ফুটল। ফারদিনা বারান্দা থেকে দেখল দৃশ্যটা, তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল, বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে। ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল, বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের। আদিব এসে পাশে দাঁড়ালো, তুই এবার ফুল তুলছিস? ফারদিনা মৃদু হাসলো। ফুলের মন ভালো হয়, সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে, একটু শান্তি দরকার। আদিব বলল, আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা, আছে শুধু হিসাব। ফারদিনা তাকালো ভাইয়ের দিকে, তারপরে চুপচাপ ফুলের ঝুড়ি হাতে নিয়ে চলে গেল। বাড়ির পূবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে, দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া। বাতাসে একটা মৃদু সুরে ভেসে আসছে। পুকুর ঘাটে গিয়েও ভাটিয়ালি গাইছে, মাঝি নাও ছাড়িয়ে দিয়ে রে, সময় তো আর নাই। রাশিদ তালুকদার দোতলা জানালা থেকে নিচতলায় তাকিয়ে রইলেন, তার মুখে এক ছায়াময় ভাব। তিনি জানেন তার রাজত্ব এখন টিকে আছে, কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। রাত নামছে, কুয়াশা নামছে বাড়ির ছাদে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢেকে যায়। যখন রাজত্ব আছে তখন ক্ষমতা, কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায়। ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে। সে আজ পরনে হালকা গোলাপি রেশমি শাড়ি, পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার, যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে। হাতে সোনার ছোট কড়া, কানের দুলো ছোট কিন্তু মাধুর্যে ভরা, পায়ে হালকা নীলিমা, আর চুল খোলা, প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে। সেই পোশাকই ফারদিনার মাঠে চাঁদের আলোয় আরো রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে। আলিমনগরের রাতটা আজ রূপালী, চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢালছে। দূরের নদী নিঃশব্দ, কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক, আর তার মাঝে মাঝে একটা অচেনা বাঁশির সুর। সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনার বুকে গভীর নাড়া দিল। জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে এসে অনেকক্ষণ শুনে মনে হচ্ছিল বাঁশিরা যেন কারোর নাম ধরে বাজাচ্ছে। তারই নাম, কে বাজাচ্ছে, কোথা থেকে আসছে সেই বাঁশির সুর? তার মনে হয় অনেক প্রশ্ন জমল। সে জানে না, শুধু জানে এই সুর তাকে ডাকছে। চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুলল। বাড়ির পেছনের দরজা, চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে। বাতাসে বেলি ফুলের গন্ধ, পাখিরা ঘুমিয়ে আছে, আকাশে তারার ঢল। গাড়ি চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো। দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে, হাতে বাঁশি, মাথায় পাগড়ি, মুখে আলো পড়ছে না, শুধু চাঁদের আলো ভেসে আসছে এক রহস্যময় ছায়া। ফারদিনা গিয়ে থেমে গেল, হৃদস্পন্দন যেন বাঁশি সুরের সাথে তাল মিলাচ্ছে। সে আসতে বলল, কে তুমি? বাঁশিলা তখন কিছু বলল না, শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল। সেই সুরে ছিল এমন এক শান্তি, এমন এক ডাক যা ফারদিনাকে আকৃষ্ট করলো। ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? যুবকটি বলল, আমি রাখাল। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 8। এখানে একটা লেখিকা ছোট নোট লিখেছে, পড়ছি। বিশেষ দ্রষ্টব্য, ফ্ল্যাশব্যাক শেষে সব প্রশ্নের উত্তর মিলবে। কে কার প্রেমিকা সবাই এন্ডিংয়ের জন্য অপেক্ষা করো এবং পরবর্তী পর্ব পেতে পেজে ফলো করো। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 7-8, লেখিকা ডায়না ইমরোজ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।